ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোলাহলপূর্ণ পরিবেশে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পাল্টে গেল পুরো পরিবেশ। আশপাশের মানুষের চিৎকার, গাড়ির হর্নের শব্দসহ নানা রকম ব্যস্ততায় মুখরিত শহরটিতে হঠাৎ করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। চারপাশে ছড়িয়ে পড়ল মানুষের হাহাকার। চোখের পলকে আকাশখানা যেন কালো মেঘের ছায়ায় ঢেকে গেল। রাস্তার মাঝখানে থাকা দুটো গাড়ি দুমড়ে মুচড়ে এদিক ওদিক ছিটকে পড়ে আছে। মুহূর্তের মধ্যেই গাড়িগুলোতে আগুন ধরে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আশপাশের মানুষজন ছুটে এসে গাড়িগুলোর ভেতর আটকে থাকা মানুষগুলোকে টেনে বের করতে লাগলো। রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহগুলোকে কোনো রকমে টেনে হিঁচড়ে বের করে আনা হলো গাড়ি থেকে। আহত মানুষগুলোর আর্তনাদ আর স্বজনদের হাহাকারে ভারী হয়ে উঠল চারপাশের বাতাস। সেই নিদারুণ দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে মুখে ফুটে উঠল আতঙ্ক আর কষ্টের ছাপ। কিছুক্ষণ আগেও শান্ত থাকা পরিবেশে চোখের পলকেই দুদিক থেকে ছুটে আসা দুটি প্রাইভেট কারের ভয়াবহ সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটির ভেতরে থাকা 8 জনের মধ্যে 6 জন গুরুতর আহত অবস্থায় বের হতে পারলেও বাকি 2 জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। দুর্ঘটনার ভয়াবহতায় রাস্তার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তাক্ত দেহের অংশ। কারো হাত পা গুরুতরভাবে ক্ষতবিক্ষত, কারো শরীর রক্তে ভেসে যাচ্ছে। পুরো দৃশ্যটাই যেন এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। গাড়ির ভেতরে পড়ে থাকা সেই ভয়াবহ দৃশ্য দেখে রুনিয়ার শরীর মুহূর্তেই হিম হয়ে গেল। ভয়ে আর আতঙ্কে তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। সে যেন আর এক মুহূর্তও নিজের স্থানে বসে থাকতে পারল না। ভয়ে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরে আশ্রয় নিল স্বামীর বুকে। ভয়ে তার শরীর কাঁপছে থরথর করে। মুহূর্তের মধ্যেই ছন্নছাড়া হয়ে গেল তার শরীর মন। চারপাশের মানুষের চিৎকার, কান্না আর আর্তনাদ মিলেমিশে তার কানে যেন এক বিভীষিকাময় শব্দের সৃষ্টি করল। শেষ পর্যন্ত আর সেই দৃশ্য সহ্য করতে না পেরে হঠাৎ করেই চোখ বন্ধ করে নিল রুনিয়া। কাঁপতে থাকা শরীরটাকে সামনে নেওয়ার ব্যর্থ চেষ্টা করল সে। শোভন এখনও ঘরের ভেতরেই আছে খানিকটা। সামনে ঘটে যাওয়া ঘটনাটি আর ছিন্ন ভিন্ন দেহের খানিকটা অংশ দেখে ধরফর করছে তার শরীরখানা। একটা সুখময় সত্য, যখন কয়েকদিনে জীবনটাকে আনন্দমুখর করে তুলেছিল, ঠিক সেভাবেই হঠাৎ এক ভয়াবহ আতঙ্ক তাকে চারদিক থেকে ঘিরে ধরল। মুহূর্তের মধ্যেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল সে। 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরল রুনিয়ার শরীর। শোভন নিজেও কাঁপছে থরথর করে। নিজের জন্য নয়, নিজের অনাগত ভবিষ্যতের জন্য। যে ভবিষ্যতের মুখ দেখার তার তীব্র বাসনা, যাকে ছোঁয়ার, যাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ানোর জন্য এত বছরের ইচ্ছা ও আকাঙ্ক্ষা জমিয়ে রেখেছে সে। সেই অনাগত সন্তানটিকে হারিয়ে ফেলার তীব্র ভয়েই দুজনেই মুহূর্তের মধ্যে থরথর করে কাঁপতে শুরু করলো। সেই কম্পন থামল না যতক্ষণ না পুলিশ এসে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে রাস্তা ঘিরে ফেলল। পুলিশ তৎক্ষণাৎ গাড়ির জানালায় নক করতেই রুনিয়া শোভনের বুক থেকে সরে বসল। শোভন গাড়ির জানালার কাছ নামিয়ে পুলিশের দিকে তাকাতেই অপর পাশ থেকে পুলিশ গভীর গলায় বলল, স্যার, গাড়িটা জলদি সরান, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মুহূর্তে রাস্তা ফাঁকা রাখা দরকার। শোভন একটি কথাও বলল না। তার ভেতরে বয়ে চলা তীব্র ঝড়টা যেন কোনোভাবেই থামছে না। মনের গভীরে ভয়াবহ অস্থিরতা কাজ করলেও মুখ ফুটে বের হলো না একটি অক্ষরও। তাই নিঃশব্দে কাঁপা কাঁপা হাতে স্টিয়ারিংটা ধরে নিল শোভন। ক্লাচ চেপে খুব ধীর গতিতে গাড়ি চালাতে শুরু করলো। রুনিয়া তৎক্ষণাৎ আবার আশ্রয় নিল তার বুকের কাছে। শোভন খেয়াল করলো তার বুকের বাম পাশে হৃৎপিণ্ডের কাছটাই কেমন ধরফর করে কাঁপছে। তার ওপর থাকা শার্টটাও যেন কেমন ভেজা ভেজা অনুভব হচ্ছে। শোভন আর দেরি করলো না। কিছু দূর গাড়ি নিয়ে রাস্তার পাশে আবার থামিয়ে দিল। এই মুহূর্তে দুজনেরই কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন। তাদের মধ্যে যে তীব্র অস্থিরতা কাজ করছে সেটা থামাতে হলেও কিছু সময় স্থিরভাবে থাকা দরকার।
মাত্র কয়েক মুহূর্ত আগে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য মাথার ভেতর নিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। বারবার মনে হচ্ছে তার সামনে থাকা গাড়িটার জায়গায় তাদের গাড়ি থাকলে কি হতো। তার এতদিন হৃৎপিণ্ডরে আগলে রাখা আনন্দ মুখ থুবড়ে পড়তো রাস্তায়। অপরিচিত ওই ছিন্ন ভিন্ন দেহের জায়গায় নিজের প্রাণপ্রিয় না, আর ভাবা সম্ভব না। কিছুতেই না গাড়িতে থেমে গেল। জনমানব শূন্য রাস্তায় দুজনেই চুপচাপ বসে রইল। বাহিরে তখনও অ্যাম্বুলেন্সের শব্দ, পুলিশের ব্যস্ততা আর মানুষের উৎকণ্ঠিত কণ্ঠস্বর ভেসে আসছে। অথচ গাড়ির ভেতরটা যেন সম্পূর্ণ স্তব্ধ। শুধু দুজনের দ্রুত ওঠানামা করা নিঃশ্বাস আর বুকের ভেতর ছুটে চলা আতঙ্কের শব্দটুকুই যেন শোনা যাচ্ছে। বিছানার হেডবোর্ডের পেছনে অল্প একটু জায়গার মধ্যে অনেকটা কষ্টে ছটফট করে বসে আছে নায়াব। ইতিমধ্যেই রুমে প্রবেশ করেছে মাহতিম। তার হাত ধরে রুমে ঢুকেছে পরি। কিছুক্ষণ আগেই পরি খুব করে বায়না ধরেছিল লুকোচুরি খেলার জন্য। মাহতিম রাজি হতে না চাইলে কান্নাকাটি করে হাত পা ছোড়াছুড়ি করছিল। বাধ্য হয়ে শেষমেশ রাজি হতে হয়েছে তাকেও। তাই তো মেয়ের খুশির জন্য দুজনেই লুকিয়েছে। মাহতিম অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যেই পরীকে ধরে ফেলেছিল। তবে নায়াবকে খুঁজে পেতে সে রীতিমতো হিমশিম খাচ্ছিল। আশপাশের খোলামেলা যত জায়গা আছে সবখানে নজর বুলিয়েও যখন বউকে কোথাও দেখতে পেল না, তখন রুম থেকে বাইরে বের হওয়ার জন্য পা বাড়াতেই তার চোখে পড়ল লাল রঙের ওড়নাটা। হেডবোর্ডের পেছন থেকে লাল রঙের একটি ওড়না বেয়ে মেঝেতে পড়ে আছে। তা দেখেই মাহতিমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে চুপি চুপি হেঁটে বিছানার কাছে গিয়ে বসল। তারপর নায়াবকে একটু খেপানোর উদ্দেশ্যে মেয়েকে নিচের কোলে বসিয়ে বলল, তোমার সঙ্গে একটা প্রাইভেট কথা আছে মা। পরি একেবারে গভীর ব্যক্তিত্বের মতো বাবার দিকে তাকিয়ে তার কথা শোনার চেষ্টা করল। কি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে চায় বাবা? মাহতিম মাথা উঁচু করে হেডবোর্ডের পেছনে তাকালো। নায়াব হাঁটু থেকে মাথা পর্যন্ত গুটিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মাহতিমের গলা খানিকটা জড়ালো। গলা খাকারি দিয়ে একটু উঁচু স্বরে বলল, তিনজনের ঠিক জমছে না, তাই না মামনি? পরি তার কথার ইঙ্গিত বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, আসলে আসমা নানিমণিকে ডেকে আনি। মাহতিম ঘাড় বাঁকিয়ে দ্রুত না করল, না না মা, তোমার নানুর তো বয়স হয়েছে অনেক, দৌড়াদৌড়ি করতে পারে না, আমাদের একজন ইয়াং কাউকে লাগবে। পরি বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, তাহলে কাকে ডাকবো পাপা? আন্টিকে ডেকে আনি? না না, তোমার আন্টির তো সামনে পরীক্ষা, তোমার আন্টিকে ডেকো না। তাহলে কি করব পাপা? আরেকজন পাবো কোথায়? মাহতিম মুখে গম্ভীর ভাব এনে বলল, তোমার একটা নতুন মা এনে দিই। মাহতিমের কথা শুনে পরি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ততক্ষণে হেডবোর্ডের পেছন থেকে ফাল দিয়ে বেরিয়ে এলো নায়াব। মুহূর্তের মধ্যে পেছন থেকে মাহতিমের চুল আঁকড়ে ধরে তাকে নিয়ে খাটের উপর শুয়ে পড়ল নায়াব। এদের দুজনের এমন কাণ্ড দেখে পরি খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তবে নায়াব থামল না। মাহতিম কিলকিল করে হেসে দিল আর নায়াব তাকে সামনে কিল খুশি বসাতে লাগালো বুকে। রাগে মেয়েটা থরথর করে কাঁপছে, ফুঁসছে তার নাকের পাটা। এর মধ্যেই অস্থির রাগে কাঁপা গলায় বলল, অসভ্য লোক, ফালতু লোক, এত বিয়ে করার শখ কেন আপনার? আপনার বিয়ে করার শখ আমি ঘুচিয়ে দেব একদম। কোন ডাইনিকে বিয়ে করতে চান? আমাকে রেখে কোনো ডাইনির ওপর নজর পড়েছে আপনার? মাহতিমের চুল আরও জোরে টেনে ধরে নায়াব দাঁতে দাঁত চেপে বলল, সবগুলো চুল নাড়ু করে টাক যদি না বানিয়ে দিয়েছি তবে আমার নাম নায়াব নয়। পরি ভেবাচাকা খেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। নায়াব এবার তার দিকেও তাকালো। হাঁপাতে হাঁপাতে বলল, কথা বলছো না কেন? তোমার পাপাকে বলো তোমার নতুন মাকে চায় না। পরি কিছুই বুঝল না। সেভাবেই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে নায়াব
এবার আরও রেগে গেল। বিছানা থেকে নেমে পড়ে সামনে গিয়ে বলল, ঠিক আছে, তোমার পাপাকে তোমার নতুন মাকে দিতে পারো, আমি চলে যাচ্ছি। কথাটা বলেই সে আলমারির দিকে ছুটে গেল। মুহূর্তের মধ্যে উপরের তাক থেকে ট্রলিখানা নামিয়ে 2-3খানা জামাকাপড় তাতে ভরে নিতে লাগলো। ততক্ষণে বিছানা থেকে কিলকিল করে হেসে উঠেছে মাহতিম। মেয়েকে নিজের কোলে তুলে নায়াবের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, ইস, শুধু শুধু এতক্ষণ ধরে খুঁজলাম, কী লাভ হলো তাতে? এমন 2-1টা বুদ্ধি ট্রিক্স খাটালে বউ তো সেকেন্ডেই বেরিয়ে যেত। শুধু শুধু পুরো বাড়ি খুঁজে আমার পা দুটো ব্যথা করে ফেললাম। নায়াবের দিকে তাকিয়ে মজা করে বলল, গ্রেট মাহতিম, ব্রাভো, তুমি তো জিনিয়াস। এমনি এমনি কি ডাক্তার হয়ে গেছো? এই সমস্ত ছোটোখাটো ব্যাপার না পারলে কি আর রোগীর হাড় ফাটতে পারতে? গ্রেট। নায়াবের হাতের ট্রলিটা ছিটকে মেঝেতে পড়ে গেল। রাগে হাঁসফাঁস করতে করতে নাকের পাটা ফুলিয়ে বলল, অসভ্য লোক, ফালতু লোক, এতক্ষণ আমার সঙ্গে মশকরা করছেন? মাহতিম হাসি মুখে নায়াব কাছে গিয়ে দাঁড়ালো। ডান হাতে মেয়েকে ধরে বাম হাত দিয়ে নায়াবকে আলতো করে জড়িয়ে নিল। তারপর তাকে নিজের দিকে টেনে নিয়ে হাসতে হাসতে বলল, আমার বোকা বউ, এত বোকা কেন তুমি? তোমাকে ছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো বউ লাগবে না আমার। বিয়ে করলে তোমাকেই করব, 1বার, 2বার, 100 বার। নিজেদের মধ্যে থাকা মান অভিমান ভুলে আবারও খেলা শুরু হলো দ্বিতীয় দফায়। এবার চোর হলো পরী। মাহতিম যেহেতু এক দফায় সবার আগে পরীকে খুঁজে পেয়েছিল, তাই এবার সে এক থেকে গোনা শুরু করলো। আর মাহতিম ও নায়াব খুঁজতে লাগলো নিজেদের জন্য লুকানোর জায়গা। নায়াব এদিক সেদিক ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে লুকানোর মতো কোনো একটা জায়গা খুঁজছিল, কিন্তু তাতেও যেন সবচেয়ে বেশি বিরক্ত হচ্ছিল মাহতিমের কাণ্ডে। মেয়েটা যতবারই ওয়াশরুম, বারান্দা, ওয়ার্ডরোব, চেয়ারের নিচ, টেবিলের নিচ, বিভিন্ন জায়গায় লুকানোর মতো স্থান খুঁজছিল, ঠিক ততবারই মাহতিম গিয়ে তার পাশে দাঁড়িয়ে পড়ছিল। তার উদ্দেশ্য একটাই, নায়াব যেখানে লুকাবে সেও ঠিক সেখানেই থাকবে। অল্প সময়ের মধ্যেই নায়াব ছাদ, রুম, কিচেন, সার্ভেন্ট রুম, স্টোর রুম, এমনকি গেস্ট রুম সহ বিভিন্ন বাড়ির বিভিন্ন বারান্দা আর ঘর টই টই করে ফেলল, কিন্তু একবারের জন্য মাহতিমকে পিছু ছাড়াতে পারল না। একসময় বিরক্তিতে নায়াবের মেজাজ চড়ে গেল। চোখ পিটপিট করে কপাল কুঁচকে কোমরে হাত রেখে মাহতিমের ওপর রাগ ঝাড়ল। করছেনটা কি? আমার পিছু পিছু ঘুরছেন কেন? আপনি লুকাতে দিচ্ছেন না আমায়, ডিস্টার্ব হচ্ছি আমি। ডিস্টার্ব কিসের? তুমি যেখানে আমি সেখানেই, এখানে ডিস্টার্বের তো কিছু দেখছি না। আপনি দেখবেনই না। আপনার মাথায় ঘেলু নেই নেই বলছো? হতে পারে, না হলে কি তোমার মতো বাচ্চাকে নিজের গলায় ঝোলাই? একদম অসভ্য কথা বলবেন না। সব সময় এমন কথা বলেন কেন? আমাকে বিয়ে করে আপনি জিতছেন, না হলে আপনার মতো বুড়ো লোককে কেউ বিয়ে করতো না। না, ট্রাই করে দেখি কেউ বিয়ে করে কিনা, একদম জানে মেরে দিব। মাহতিম আবারও হেসে উঠল। নায়াব আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে ফিরে এলো। বিশাল বড় আলমারিখানা খুলে ফেলল সে। 4 পাল্লার আলমারির মাঝের দুটো পাল্লা খুলতেই ভেতরে বেশ বড় একটা জায়গা তৈরি হলো। 2-3 জন মানুষ অনায়াসেই সেখানে বসতে পারবে। নায়াব হ্যাঙ্গারে থাকা জামাকাপড়গুলো একে একে নিজের হাতে তুলে নিয়ে আলমারির বিপরীত পাশে সরিয়ে রাখল। তারপর সেই ফাঁকা জায়গাটুকুতে নিজেই কুঁকড়ে বসে পড়ল। কিন্তু মাহতিমও দেরি করল না। অপর পাশে হ্যাঙ্গারে থাকা জামাকাপড়গুলো এক পাশে সরিয়ে সেও আটোসাটো হয়ে ঢুকে পড়ল আলমারির ভেতর। তার ভারী শরীর নিয়ে কোনোভাবেই দুজনের একসঙ্গে সেখানে আরাম করে বসার জায়গা হচ্ছিল না। এক পর্যায়ে
মাহতিম নায়াবকে নিজের হাঁটুর উপর বসিয়ে নিল। দুজনের বসতে এমনিতেই বেশ কষ্ট হচ্ছিল। নায়াব কোনোভাবেই নড়াচড়া করতে পারছিল না। তাই বিরক্তিতে মাহতিমের বুকে দুমদুম করে কয়েকটা চাপড় দিয়ে ঠেস দিয়ে বলল, সরুন অসভ্য লোক, আপনি অন্য জায়গা খুঁজেন। আপনার মতো হাতির এখানে জায়গা হবে না। সরুন তো, শ্বাস নিতে পারছি না। আলমারির ভেতরের জায়গাটা বড়সড় হলেও মাহতিমের মতো 6 ফিট উচ্চতার 76 কেজি লোকের সেখানে কষ্ট হলো খুব। তাই স্পেসের সঠিক ব্যবহারে মাহতিম নায়াবকে টেনে আলমারি থেকে নিচে নামিয়ে নিল। তারপর নিজে খানিকটা নিচে খোলামেলা করে বসিয়ে পুনরায় তার হাত ধরে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। এবার নায়াব মাহতিমের কোলের উপর, তার মুখ মাহতিমের মুখের বরাবর, দুটো পা মাহতিমের কোমর আঁকড়ে পেছনের দিকে রাখা। জায়গার স্বল্পতার কারণে মাহতিম 2 হাতে দিয়ে নায়াবকে জাপটে ধরে নিজের শরীরের সঙ্গে আটকে রাখল। এখনও নড়াচড়া করার মতো সামান্যতম জায়গাও নেই। তবে আগের তুলনায় নায়াব খানিকটা স্বস্তি পেল। অন্তত মাহতিমের কোলের ওপর বসায় শরীরটা একটু আরামেই রাখা যাচ্ছে। ঠিক তখনই পাশ থেকে পরীর নূপুরের ঝমঝম শব্দ ভেসে এলো। মাহতিম বুঝতে পারল মেয়েটা তাদের খুঁজতে এদিকেই আসছে। সে আর দেরি করল না, হাত বাড়িয়ে আলমারির পাল্লাগুলো ভেতর থেকে একে একে টেনে বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যেই খুটখুটে অন্ধকারে আবদ্ধ হয়ে গেল 2 দম্পতি। একজনের কোলের উপর আরেকজন, বাইরে পরীর পায়ের নূপুরের ঝমঝম শব্দ। অন্ধকার আলমারির ভেতর জড়াজড়ি করে বসে আছে মাহতিম ও নায়াব। জায়গাটা এতটাই সংকীর্ণ যে দুজনের শরীর একে অপরের সঙ্গে একেবারে লেপ্টে আছে, ঠিক যেমন একজন নারীর দেহে লেপ্টে ঢাকে শাড়ি, তেমনি মাহতিমের বুকে লেপ্টে আছে নায়াব। পুরুষ মানুষ নারীর সান্নিধ্যে বরাবরই উতলা, তাই তো নিজের বউকে এতটা কাছে পেয়ে মাহতিমও নিজেকে সামনে রাখতে পারল না। চারপাশ যখন নীরব, তখন এমন সুযোগ হাতছাড়া করার মানুষ সে নয়। সুযোগ পেতেই নায়াবকে আরও কাছে টেনে নিল সে। নায়াব অপ্রস্তুত হয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। তারপর মাহতিমের জামা খামচে ধরে ফিসফিস করে বলল, অসভ্যতামি করবেন না একদম। কি করছেন আপনি? ছাড়ুন। লজ্জা শরম বলতে কিছু আছে? কেউ দেখে ফেললে কি হবে? মাহতিম মৃদু হেসে তার কানের কাছে বুক এনে বলল, দেখবে কিভাবে? দরজা তো আটকানো, আর তুমি কাছে থাকলে নিজেকে সামলানো আমার জন্য এত সহজ নয়। নায়াব বিরক্তিতে চোখ কুঁচকে বলল, আপনার মাথায় শুধু রোমান্স ঘোরে, তাই না? মাহতিমের ঠোঁটে দুষ্ট হাসি ফুটে উঠল। তুমি কাছে থাকলেই তো আমার সব জায়গাতেই রোমান্স শুরু হয়ে যায়। বাথরুম, সুইমিং পুল, স্টোর রুম, ছাদ, জায়গার তো অভাব নেই। সেখানে আলমারির ভেতর তো সিক্রেট জোন। একদম চুপ করুন। রাগে নায়াব মাহতিমের পিঠে হালকা চাপড় দিল, কিন্তু মাহতিমের দুষ্টুমি তাতে একটুও কমল না, বরং আরও কাছে টেনে নিয়ে তার কানের কাছে ফিসফিস করে কিছু বলতেই নায়াবের মুখ লজ্জায় লাল হয়ে উঠল। সময়ের ব্যবধানে মাহতিমের হাতের বিচরণ অবাধ্য হলো। অন্ধকার আলমারির ভেতর দুজনের নিঃশ্বাসের শব্দই যেন স্পষ্ট হয়ে উঠল। বাইরে কেউ তাদের খুঁজছে, এই কথাটা মনে পড়তেই নায়াব দ্রুত নিজেকে সামলে নিল। ছাড়ুন প্লিজ, পরী কাঁদছে। মাহতিমের ধ্যান ভাঙল মেয়ের নামে। কান পেতে বুঝলো পরী সত্যিই কাঁদছে। দুজনে ভেতরে কতক্ষণ আছে জানা নেই। তাদের খুঁজে না পেয়েই বোধহয় মেয়ের এত চিৎকার। মাহতিন তড়িঘড়ি আলমারির পাল্লা খুলে নিচে নামলো, নায়াবও নামলো সাথে সাথেই। সর্বপ্রথম জামাকাপড় ঠিক করে পা বাড়ালো রুমের বাইরে। নিচটা তখন লাল সাদা বেলুনে সাজানো, মেইন ডোরে গোলাপ, ডালিয়া ফুলে সাজানো। আসমা খালা ডাইনিং সাজাচ্ছে হরেক রকম খাবারে। ক্যাটারিংয়ের লোক সোফার সামনে থাকা কাচের টেবিলে কিছু করছে, হয়তো সেখানেও ফুলের ছোঁয়ায় সাজানো হবে। নায়াব মাহতিমের দিকে তাকালো।
লোকটা পাগল, গত রাতে কত পাগলামো করলো, তাকে সারপ্রাইজও দিল, আজ আবার এত ঘটা করে আয়োজনের কি দরকার? এমনি বসার, সবাই খাওয়া দাওয়া করলেই হতো, সাজানোর কি দরকার? সবাই তো নিজেদের লোকই, মেহমান কেউ তো নেই, তাহলে শুধু শুধু কেন এত ফুল নষ্ট করবে অপচয়কারী লোক? অথচ মেয়েটা জানেও না তার অগোচরে তার পরটা কত কিছুই না করেছে। ঢাকায় থাকা 3টা অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম সহ রাস্তার গরিব দুঃখীদের জন্য আলাদা আলাদা জায়গায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার সাথে বলা হয়েছে নায়েবের নামে মন খোলা দোয়া করতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।